হ্যালো, শুনতে পাচ্ছ? Yes, sir. अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? जी सर। তৌহিদুল ইসলাম, তোমাকে দেখা যাচ্ছে না। তৌহিদুল ইসলাম, अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। Sir. রেদওয়ান রাদিদ, তোমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখেছি এখন। আজমাইন, जी सर। ভালো আছো সবাই? হ্যালো, সবাই ভালো আছো? जी सर। Sir. নাজিম, Yes sir। মোদের সমস্যা ইয়ানমুই টার্গেটস নাজিম পেলে সমস্যা ইয়ানমুই গারেজ নাজিম, Yes sir। দেখা যাচ্ছে না তোমাকে। এটা সম্ভব না। আরে গারেজ আমি কিছু বুঝি না, তুই কি করু স্যার একটু সমস্যা আছে স্যার। আচ্ছা না তাকিন, Yes, sir. দেখা যাচ্ছে না তোমাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ ক্লিয়ার? Yes sir। কোনো কথা তাসিন খান, जी सर। দেখা যাচ্ছে না তোমাকে। তো আজকে থেকে আমাদের ওই বার্ষিকের সিলেবাস শুরু হবে। অর্ধবার্ষিকের পরের যে সিলেবাস, ওই সিলেবাস শুরু হবে। তাতে সিলেবাসের শুরুতে আছে জানো মনে হয় খতিয়ান। ঠিক আছে? তো খতিয়ান অর্থ তোমার সঠিকভাবে প্রথমে জাবেদা লিখতে হবে। সঠিকভাবে জাবেদা লেখার পর হিসাব অনুযায়ী প্রত্যেকটাকে আলাদাভাবে সাজিয়ে লিখতে হবে। যেমন আমরা যখন শপিং করি, বেশ কতগুলো জিনিস যখন ক্রয় করি, এরপরে বাসায় এসে কি করি, সেগুলো সাজিয়ে রাখি না? নির্দিষ্ট জায়গা অনুযায়ী সাজিয়ে রাখি, তাই না? ওইভাবে সাজিয়ে রাখতে হবে। ঠিক আছে?
ওইভাবে সাজিয়ে রাখতে হবে। সব জিনিসগুলোকে আমরা সুশৃঙ্খলভাবে যদি সাজিয়ে রাখি তাহলে ভবিষ্যতে দেখার প্রয়োজনে অনেক উপকার হবে। তো এখানে আমরা সাজিয়ে রেখে কি করব? হিসাবগুলোকে সাজিয়ে ব্যালেন্স নির্ণয় করব। ব্যালেন্স বা উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে কি? তোমার হাতে বর্তমানে কত আছে এটা নির্ণয় করা। উদ্বৃত্ত মানে তোমার হাতে বর্তমানে কত টাকা আছে এটা নির্ণয় করা। ঠিক আছে? তো এই কাজ আমরা করব। কাজগুলো করার জন্য প্রথমে সঠিক জাবেদা হিসাবে লিখতে হবে। সঠিক জাবেদা যদি না লিখি তাহলে তোমার সঠিক খতিয়ানও হবে না। এখানে দেখতে পাচ্ছ নাজিম, কি দেখতে পাচ্ছ বলো নাজিম? হ্যালো নাজিম। স্যার খতিয়ান খতিয়ান, ভেরি গুড। জাবেদার পর খতিয়ান প্রস্তুত করা হয়। তো জাবেদা, প্রথমে জাবেদার পর খতিয়ান প্রস্তুত করা হয় মানে অবশ্যই জাবেদা ঠিকঠাক ভাবে লিখতে হবে। জাবেদা যদি ঠিকঠাক ভাবে না লিখো তাহলে খতিয়ান প্রস্তুত করা যায় না। তাহলে কারো যদি জাবেদাতে কোনো প্রবলেম থাকে সেটা রিপেয়ার করার চেষ্টা করো। জাবেদার প্রবলেমগুলো রিপেয়ার করতে হবে, তাহলেই খতিয়ান সঠিকভাবে করা সম্ভব। এখানে বলা হচ্ছে জাবেদার পরে খতিয়ান প্রস্তুত করা হয়। জাবেদায় যতগুলো হিসাব থাকে প্রত্যেকটি হিসাবের জন্য পৃথক পৃথক খতিয়ান হিসাব প্রস্তুত করা হয়। খতিয়ান হিসাবগুলো হবে পৃথক পৃথক। কোনো হিসাব জাবেদায় যদি ডেবিট থাকে খতিয়ানে উক্ত হিসাবের ডেবিটে পরিমাণ লিপিবদ্ধ হয়। আবার কোনো হিসাব জাবেদায় ক্রেডিটে থাকলে খতিয়ানে উক্ত হিসাবের ক্রেডিট দিকে পরিমাণ লিপিবদ্ধ হয়। উদাহরণস্বরূপ ধরি, আমরা যদি একটা উদাহরণ ধরি, কোনো জাবেদায় মনে করো বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে খতিয়ানে বেতন হিসাবের ডেবিটে টাকার পরিমাণ লিপিবদ্ধ করা হবে, কারণ জাবেদায় বেতন হিসাব ডেবিট আছে। আবার নগদান হিসাব যেহেতু ক্রেডিট আছে এজন্য ক্রেডিটে পরিমাণ লিপিবদ্ধ করা হবে, কেননা জাবেদায় নগদান হিসাব ক্রেডিট আছে। এভাবে লিপিবদ্ধকরণের পর সংশ্লিষ্ট মাসের শেষে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। উদ্বৃত্ত মানে তোমার হাতে কত আছে। যে কোনো কিছুরই একটি সর্বশেষ অবস্থা আছে, তাই না? তোমার 100 টাকা ছিল, তুমি 40 টাকা খরচ করলা, তাহলে বর্তমানে হাতে আছে কত টাকা? যে কোনো একজন বলো। স্যার 60 টাকা। এটাই হচ্ছে উদ্বৃত্ত। 100 টাকা ছিল, 40 টাকা খরচ করলা, তাহলে হাতে আছে এখন তোমার 60 টাকা। 60 টাকা। এটাই হচ্ছে তোমার উদ্বৃত্ত। এই উদ্বৃত্তগুলোই নির্ণয় করা হবে। তোমার কলকব্জা ছিল আগে 40,000 টাকার, নতুন ক্রয় করলা 5,000 টাকার, তাহলে কলকব্জা হিসাবের উদ্বৃত্ত এখন হয়ে যাবে 45,000। ক্লিয়ার? উদ্বৃত্ত কি জিনিস তাহলে? ইয়েস স্যার। তোমার শুরুতে ছিল নগদ তহবিল 40,000, এখন 5,000 টাকা তুমি খরচ করলা, তাহলে তোমার নগদান হিসাবের উদ্বৃত্ত হবে 35,000 টাকা। এই হচ্ছে উদ্বৃত্ত। তো খতিয়ানে এই উদ্বৃত্তগুলোই নির্ণয় করা হবে। আর কিছু বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যাকে আমরা বলতেছি সতর্কীকরণ। কোনো হিসাব জাবেদায় কয়েকবার থাকলেও একটি খতিয়ান প্রস্তুত করা হবে। মনে করো
জাবেদায় নগদান হিসাব কয়েকবার আছে, তাহলে নগদান হিসাব তৈরি হবে একটি। নগদান হিসাব কয়েকবার থাকলেও নগদান হিসাব তৈরি হবে একটি। সঠিক জাবেদা লিখন না হলে সঠিক খতিয়ান প্রস্তুত করা সম্ভব নয়। যদি কারো জাবেদাতে কোনো ভুল হয় তাহলে তোমার সঠিক খতিয়ান প্রস্তুত করা সম্ভব হয় না। হিসাবের যেদিক বেশি থাকে সেদিক থেকে কম দিক বাদ দেওয়া হবে। বাস্তবে আমরা তাই করি। তোমার 200 টাকা ছিল, 40 টাকা খরচ করলা, বর্তমানে কত আছে বলবা? 160 টাকা বলবা, তাই না? তারপর কিভাবে বললা? 200 থেকে 40 বাদ দিয়ে, বড় দিক থেকে ছোট দিকের 40 বাদ দিয়ে হবে তোমার 160 টাকা। কোন হিসাবের যদি উভয় দিক সমান হয় তাহলে কোনো উদ্বৃত্ত নির্ণয় করা হবে না। কোন হিসাবের উভয় দিক সমান হলে কোনো উদ্বৃত্ত নির্ণয় করা হবে স্যার না। 3 নাম্বারটা স্যার আরেকবার একটু বুঝায় দেন। হিসাবের যেদিক বেশি থাকে সেদিক থেকে সবসময় কম দিক বাদ দেওয়া হবে। মানে বড় টাকা থেকে উদ্বৃত্ত নির্ণয় করতে গেলেই বড় টাকা থেকে ছোট টাকা সবসময় মাইনাস হবে। বড় টাকা থেকে ছোট টাকা সবসময় মাইনাস হবে, এটাই খেয়াল রাখতে হবে। অলওয়েজ বড় টাকা থেকে ছোট টাকা মাইনাস হবে। এবং উদ্বৃত্ত কখনো মাইনাসে আসবে না, তার মানে মাইনাসে কোনো ফলাফল উদ্বৃত্তের আসবে না। উভয় দিক যদি সমান হয় তাহলে উদ্বৃত্ত নির্ণয় করা হয় না। মনে করো তোমার 1000 টাকা ছিল, আবার 1000 টাকা খরচ হয়ে গেছে, তাহলে কি তোমার এখন কোনো টাকা আছে হাতে? কোনো টাকাই হাতে থাকবে না, নো তাই না? স্যার। এই জন্য তার কোনো উদ্বৃত্ত নাই। খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা দেখাতে হয় রাফে। রাফে যদি তুমি জাবেদা দেখাও তাহলে খতিয়ান প্রস্তুতটা সহজ হবে। যদি রাফে জাবেদা দেখাও খতিয়ান প্রস্তুত সহজ হবে। ঠিক আছে? এখানে খতিয়ান প্রস্তুতের পদ্ধতি প্রাচীন আছে, আধুনিক পদ্ধতি আছে। পদ্ধতি যদি উল্লেখ না করে তাহলে প্রাচীন অথবা আধুনিক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করা হবে। এগুলি আমরা পরবর্তীতে দেখব, পরবর্তী ক্লাসগুলোতে। প্রাচীন পদ্ধতি আছে, আবার আধুনিক পদ্ধতির খতিয়ান আছে। দুইটা কলাম ঘর একটু আলাদা। যদি পদ্ধতি উল্লেখ না করে তাহলে তুমি যে কোনো পদ্ধতিতেই খতিয়ান প্রস্তুত করতে পারবা। আর সঠিকভাবে খতিয়ান প্রস্তুত করা হলে ডেবিট ব্যালেন্স সমূহের সমষ্টি এবং ক্রেডিট ব্যালেন্স সমূহের সমষ্টি সমান হয়। যদি তোমার খতিয়ান প্রস্তুত সঠিক হয় তাহলে ডেবিটে যত টাকা আছে মোট, তার সাথে ডেবিটে যত টাকা আছে আর ক্রেডিটে যত টাকা আছে তার সমষ্টি সমান হবে। যদি সঠিকভাবে খতিয়ান প্রস্তুত করা হয় তাহলে এই অবস্থা দাঁড়াবে। ডেবিট ব্যালেন্স সমূহের সমষ্টি এবং ক্রেডিট ব্যালেন্স সমূহের সমষ্টি সমান হবে। এই বিষয়গুলো ভালোভাবে খতিয়ান তৈরির সময় লক্ষ্য রাখতে হবে। এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এগুলো হচ্ছে খতিয়ান তৈরির মূল নীতিমালা। নো স্যার, কোনো প্রবলেম নেই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আছে কারো কোনো প্রশ্ন? নাই? স্যার এখানে কি ডেবিট ক্রেডিট সবসময় কি সমান হবে? সবসময় সমান হবে তা না, কখনো কখনো সমান হবে, তখন কোনো উদ্বৃত্ত হবে না। তোমার যদি 1000 টাকা ছিল, 1000 টাকায় তুমি খরচ করলা, তাহলে তোমার বর্তমানে হাতে কোনো টাকা আছে? নো স্যার। তখন তার হাতে কোনো টাকা নাই মানেই কোনো উদ্বৃত্ত নাই। কিন্তু তোমার 1000 টাকা ছিল, তুমি 200 টাকা খরচ করলা,
তাহলে তোমার উদ্বৃত্ত কত হবে? স্যার 800 টাকা। 800 টাকা। তখন উদ্বৃত্ত বলবো 800 টাকা। ঠিক আছে। ইয়েস স্যার। এখন আমরা একটা প্রবলেম থেকে দেখব। প্রবলেমটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে তোমার সাকিব একটি 2008 সালের 1 জানুয়ারি তারিখে 3 লাখ টাকা নগদ আর ব্যাংক জমা 4,50,000 টাকা নিয়ে একটি রেস্টুরেন্ট চালু করেন। রেস্টুরেন্ট চালু করছেন এবং তার বিভিন্ন ধরনের লেনদেন ছিল। 4 তারিখে গ্রাহকদের সেবা প্রদান 65,000 টাকার সেবা দিছে। চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 30,000। সেবা প্রদান করে পাওয়া যাবে 45,000। আচ্ছা সমস্যা নেই বদলানি যাই আর পাওয়া যাবে না বলছে 2,000। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000। অগ্রিম ভাড়া প্রদান 6,000। উপযোগ বিল পরিশোধ করা হয়নি। উপযোগ বিল মানে ইলেকট্রিসিটি বিল, পানির বিল, এগুলোকে বোঝায়। 8,000 টাকা ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 12,000। এখানে তোমার ক নম্বরে বলছে যে আয় নির্ণয় করো। এখানে আয় যদি আমরা লক্ষ্য করি, গ্রাহকদের সেবা দিয়েছে 65,000 টাকার, এটা এক ধরনের আয়। আর সেবা প্রদান করে প্রাপ্য 45,000, মানে ধারে সেবা দিছে 45,000 টাকার, এটা এক ধরনের আয়। বিজ্ঞাপন খরচ পরিশোধ, এটি ব্যয়। অগ্রিম ভাড়া প্রদান, এটা ব্যয় না আয় না। তাহলে উপযোগ বিল এটা খরচ। ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো। অফিস সাপ্লাইজ মানে ছোটখাটো অফিসের যে জিনিসপত্রগুলো দরকার হয়, কাগজ কলম পেন্সিল রাবার, এগুলো হচ্ছে অফিস সাপ্লাইজ, ক্রয় করা হলো, এটি ব্যয়। তাহলে আয়ের মধ্যে আমরা এখানে পেয়ে যাচ্ছি গ্রাহকদের সেবা প্রদান 65,000 টাকার সেবা দেওয়া হয়েছে, এটি আয়। আর সেবা প্রদান করে প্রাপ্য 45,000। তাহলে আয় সম্পর্কে আরো কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারো। এই যে আয়ের উত্তর আমরা দেখতে পাচ্ছি এখন। সেবা প্রদান করছে 65,000 টাকার, আর সেবা প্রদান করে প্রাপ্য হচ্ছে 45,000। তাহলে আয় বলা হচ্ছে 1,10,000 টাকা। আয় হচ্ছে 1,10,000। এই তুই তো বেশি কথা বলিস। তারপরে কোন জায়গা বেশি কথা বললাম চিল্লাচ্ছি। আমি ওর চুপ করতে বল। আর এখানে এতে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। আয় কি বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ প্রবলেমটা? ইয়েস স্যার। কি আছে প্রবলেম? সাকিব 2018 সালে 1 জানুয়ারি ভেরি গুড, নগদ। ঠিক আছে। এখানে আয় সম্পর্কে আর কারো কোনোটা মনে হচ্ছে কি, কোনো সন্দেহ আছে কারো? নো স্যার। এখানে গ্রাহকদের সেবা প্রদান করা হলো 65,000 টাকার, এটি আয়। আর সেবা প্রদান করে প্রাপ্য 45,000, এটি হচ্ছে আয়। দুইটি হচ্ছে আয়। এরপরে বলছে মোট খরচের পরিমাণ নির্ণয় করো। মোট খরচের পরিমাণ নির্ণয়ের জন্য এই যে মাসিক ভাড়া প্রদান 30,000, এটি হচ্ছে খরচ। তারপরে এখানে পাওয়া যাবে না 2,000, এটি হচ্ছে খরচ। এখানে অনাদায়ী পাওনার ব্যাপার আছে যেহেতু, এটি খরচ। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000, এটি খরচ। অগ্রিম ভাড়া খরচ না, কারণ এখন
অগ্রিম দিয়েছে, এটা তোমার এমন কিছু না যে শুধু ভাড়া প্রদান যদি থাকতো তাহলে হতো খরচ। অগ্রিম ভাড়া তো সম্পদ না? অগ্রিম ভাড়া সম্পদ হিসাব। উপযোগ বিল পরিশোধ করা হয়নি। উপযোগ বিল মানে ইলেকট্রিসিটি বিল, পানির বিল, গ্যাসের বিল, এগুলো পরিশোধ না করা হলেও খরচ, জানো। কারণ এখন খরচ করনি, এখন পরিশোধ করনি, ভবিষ্যতে করবা, তাই না? এর জন্যই খরচ। ধারে অফিস সাপ্লাইজ মানে অফিসের ছোটখাটো জিনিসপত্র ক্রয় করা হলো, এটিকেও আমরা খরচ হিসেবে ধরতে পারি। তাহলে মোট খরচের পরিমাণ উত্তরে লিখবা ভাড়া প্রদান 30,000, অনাদায়ী পাওনা 8,000, 2,000, বিজ্ঞাপন খরচ 12,000, উপযোগ বিল 8,000, অফিস সাপ্লাইজ 12,000। এইভাবে মোট হচ্ছে 64,000। এখন আমাদের গয়ে যা বলছে এটি হচ্ছে মূল খতিয়ানের ব্যাপার, নগদান হিসাব প্রস্তুত করা। এই নগদান হিসাব প্রস্তুতের সময় দেখতে হবে যে কোন কোন লেনদেনে নগদান হিসাব জড়িত আছে। প্রথম লেনদেনে দেখো নগদান হিসাব জড়িত থাকবে, নগদান হিসাব ডেবিট থাকবে প্রথম লেনদেনে। নগদান হিসাব ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে খেয়াল রাখো যে নগদান হিসাব ডেবিট হচ্ছে প্রথম লেনদেনে 3 লক্ষ। গ্রাহকদের সেবা প্রদান করে পাওয়া গেছে 65,000, এখানেও নগদান ডেবিট হবে এবং সেবায় হবে ক্রেডিট। তাহলে 4 তারিখের লেনদেনও নগদান হিসাব আছে, এটা খেয়াল রাখো। 6 তারিখে নগদান হিসাব নাই, 7 তারিখে নগদান হিসাব নাই, কারণ সেবা প্রদান করে প্রাপ্য এর জাবেদা হচ্ছে প্রাপ্য ডেবিট, সেবায় ক্রেডিট, তাই না? 8 তারিখে নগদান হিসাব আছে, খেয়াল রাখো, বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। এগুলোই সব কিছুক্ষণের মধ্যে দেখবা যে খতিয়ানে নগদান হিসাবের মধ্যে যাবে। অগ্রিম ভাড়া প্রদানের ক্ষেত্রে নগদান হিসাব আছে, অগ্রিম ভাড়া ডেবিট। আর গ্রাহকের সেবা প্রদান স্যার ডেবিট হবে না? কোনটা? কোথায়? জানুয়ারির 4 নম্বর। নগদান ডেবিট হবে এখানে। সেবা এখানে বোঝাচ্ছে গ্রাহকদের সেবা প্রদান করে পাওয়া গেল 65,000। গ্রাহকদের যদি তুমি সেবা প্রদান করো তোমাকে বুঝে নিতে হবে যে তুমি তাহলে পাবে, তাই না? গ্রাহকদের Yes, sir. সেবা প্রদান করলে তুমি পাবে না, তাহলে নগদান হিসাব কোথায় কোথায় আসতেছে দেখো আরেকবার। নগদান হিসাব প্রথম লেনদেনে ডেবিট হবে 3 লক্ষ। নগদান হিসাব নিয়ে কেন চিন্তা করতেছি, কারণ এখানে বলছে নগদান হিসাব প্রস্তুত করো। এই নগদান হিসাব মানে খতিয়ানের নগদান হিসাব। খতিয়ানের নগদান হিসাব, হ্যাঁ। তারপরে এখানে গ্রাহকদের সেবা প্রদান করে পাওয়া গেল, এখানে নগদান ডেবিট, তাই না? নগদান ডেবিট আর সেবায় ক্রেডিট। 6 তারিখে নগদান হিসাব নাই, 7 তারিখে নগদান হিসাব নাই। 8 তারিখে বিজ্ঞাপন খরচ পরিশোধ, বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। ক্রেডিট। নগদান হিসাব এখানেও আছে। 12 তারিখে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। এখন আমরা নগদান হিসাব তৈরির সময় যেহেতু 1 তারিখে নগদান হিসাব ডেবিট আছে 3 লক্ষ, নগদান হিসাবের ডেবিট দিকে লিখতে হবে 3 লক্ষ টাকা, কারণ নগদান হিসাব ডেবিট আছে। আর বিবরণে লিখতে হয় উল্টোটা। এখানে উল্টোটা কি? মূলধন হিসাব ক্রেডিট আছে না, বিবরণ ঘরে মূলধন হিসাব লিখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে নিজের অ্যাকাউন্টে কখনো নিজের নাম হবে না। নগদান হিসাবের ভিতরে খতিয়ানে কখনো নগদান হিসাব হবে না, এটা খেয়াল রাখতে হবে। নগদান হিসাবের ভিতরে কখনো নগদান হিসাব হবে না, এটা খেয়াল রাখতে হবে।
তারপরে তোমার 4 তারিখের যেটা এখানে নগদান ডেবিট আছে, নগদান ডেবিট আর সেবাই ক্রেডিট 65,000। নগদান যেহেতু ডেবিট আছে, সেবাই লিখে ডেবিটে লিখবা 65,000, কারণ নগদান ডেবিট আছে। 8 তারিখের ক্ষেত্রে বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। নগদান যেহেতু ক্রেডিট আছে, 8 তারিখেরটি ক্রেডিট দিকে যাবে। নগদান হিসাব ক্রেডিট থাকার কারণে নগদান হিসাবের ক্রেডিটে যাবে 12,000। অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট আছে 6,000। তাহলে অগ্রিম ভাড়া লিখে ক্রেডিটে লিখতে হবে 6,000। আর কোনো জাবেদায় নগদান হিসাব নাই। এগুলো লেখার পর আমাদের বেশি দিক থেকে কম দিক বিয়োগ করে যে নগদান হিসাব দেখো, যেটি আলোচনা করলাম এতক্ষণ, এই নগদান হিসাবে দেখো মূলধন দিয়ে ডেবিটে আসলো 3 লক্ষ, কারণ জাবেদায় নগদান ডেবিট আছে। নগদান ডেবিট সেবাই ক্রেডিট ছিল আরেকটি জাবেদায় 4 তারিখে, এই জন্য ডেবিটে লিখলাম সেবাই দিয়ে 65,000। তারপরে আরেকটি জাবেদায় বিজ্ঞাপন খরচ ডেবিট আছে, নগদান ক্রেডিট আছে, এই জন্য ক্রেডিট দিকে লিখলাম 12,000। 12 তারিখের জাবেদায় অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট আছে, নগদান ক্রেডিট থাকার কারণে ক্রেডিট দিকে লিখলাম 6,000। এভাবে লেখার পর দেখতে হয় যে টাকা কোন দিকে বেশি। একটু আগে আলোচনা করলাম যে বেশি দিক থেকে কম দিক বাদ দিতে হবে। এখানে ডেবিটে হচ্ছে কত, 3 লক্ষ আর 65,000 মিলে 3,65,000। এই যোগফলটাই ক্রেডিটে লিখলাম 3,65,000। যেহেতু বড় টাকা থেকে ছোট টাকা বাদ দিতে হবে, এই জন্য 3,65,000 থেকে উপরের 12,000 আর 6,000 বিয়োগ করলে আসবে 3,47,000। এটি হচ্ছে ব্যালেন্স সিটি। ব্যালেন্স সিটির বাংলা ইংরেজি শব্দ একটি, ব্যালেন্স মানে উদ্বৃত্ত, সিডি মানে ক্যারিড ডাউন। বাংলা হচ্ছে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে। উদ্বৃত্ত কত বোঝাচ্ছে, 3,47,000। এই উদ্বৃত্ত হচ্ছে দেখো সংশ্লিষ্ট মাসের শেষ তারিখে, জানুয়ারির শেষ তারিখ হচ্ছে 31 তারিখ। আর এই উদ্বৃত্তই আবার পরের দিন, জানুয়ারি 31 তারিখের পরের দিন কত, 2018 ফেব্রুয়ারির 1 তারিখে এসে হয়ে যাচ্ছে ব্যালেন্স বিডি দিয়ে, এখানে হচ্ছে 3,47,000। মানে এই টাকাই এই প্রতিষ্ঠানে হাতে এখন আছে। এবার তোমাদের প্রশ্ন কার কোথায় এটা বলো। এখানে আমরা শুধু নগদান হিসাব কেন তৈরি করলাম, কারণ প্রশ্নে উল্লেখ ছিল যে নগদান হিসাব প্রস্তুত করো। এখানে যদি বলা হয় নগদান হিসাব, মূলধন হিসাব প্রস্তুত করো, তখন তাই তৈরি করবা। বলো পেনিয়াল, বলো। স্যার আমি খ নাম্বারটা বুঝতে পারিনি, মোট খরচের পরিমাণটা স্যার। খ নাম্বার হচ্ছে খরচ। এই প্রশ্নে আছে ভাড়া খরচ। খরচের সঙ্গে আমরা জানি যা তুমি প্রদান করবা এবং কখনো ফেরত আসবে না। আর প্রদান করেছো বা করতে হবে, এই ধরনের ব্যাপারগুলো খরচে আসে। প্রদান করেছো বা করবা, ভাড়া প্রদান, এটা খরচ 30,000। অনাদায়ী পাওনা মানে যে টাকা আদায় হবে না। প্রশ্নে বলা ছিল এই যে পাওনা পাওয়া যাবে না 2,000, পাওয়া যাবে না 2,000 মানে এটি হচ্ছে অনাদায়ী পাওনা। বিজ্ঞাপন বাবদ পরিশোধ, এটিও খরচ। উপযোগ বিল, উপযোগ বিল মানে ইলেকট্রিসিটি বিল, পানির বিল, গ্যাস বিল, এগুলো 8,000। অফিস সাপ্লাইজ মানে অফিসের যে টুকটাক ছোটখাটো জিনিস ক্রয় করতে হয় অফিস পরিচালনার জন্য, এই খরচগুলো। এইভাবে তোমার মোট খরচ হয়ে যাচ্ছে 64,000 টাকা। ক্লিয়ার এখন পেনিয়াল? জি স্যার, জি স্যার। এরপরে আমরা গয়ের জন্য
নগদান হিসাব তৈরি করলাম, শুধু একটি হিসাব স্যার তৈরি। এখানে ক্রেডিট স্যার 3,47,000 টাকা স্যার কিভাবে আসলো? 3,65,000 থেকে উপরে ক্যালকুলেটর মাইনাস করো 12,000 আর 6,000, তাহলে চলে আসবে। এটা হচ্ছে কি ছক বা প্রাচীন পদ্ধতির ছক। কিছুক্ষণ আগে যে বলা হলো যে দুইটি পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করা হয়, এটি হচ্ছে তোমার প্রাচীন পদ্ধতির ছক। প্রাচীন পদ্ধতির ছক বা টি ছক। টি ছক নামকরণের কারণ দেখো, এই যে এইভাবে ঘর টানা আছে, এটা একটা টি এর মতো না? এখানে আরেকটা টি আছে, ইয়েস স্যার। টি এর মতো, এটা টি ছক বা প্রাচীন পদ্ধতির খতিয়ান। এখানে তাহলে ব্যালেন্স হয়ে গেল কত? 3,47,000। বেশি কোন দিক ছিল সেই দিক যোগ করতে হবে। 3,65,000 যোগ করে 3,65,000, ওই যোগফলই এখানে লিখতে হচ্ছে 3,65,000। 3,65,000 থেকে 12,000 আর 6,000 মাইনাস করলে হয়ে যাচ্ছে তোমার কত? 3,47,000। 3,47,000 হয়ে যাচ্ছে। 47,000। এই এখন আর কার কোথায় কি প্রশ্ন আছে বলো? এখানে আমরা শুধু নগদান হিসাব তৈরি করার কারণ প্রশ্নে এখানে শুধু নগদান হিসাব তৈরি করতে বলছি, তাই না? এই কারণে শুধু নগদান হিসাব তৈরি করলাম। হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছিলা? ড্যানিয়েল বলো। স্যার আমি এই যে স্যার নগদান হিসাব মানে স্যার ছকটা বুঝতে পারি নাই স্যার। এটা দেখবো এই ছকটা তোমাদের বইতেই করা আছে। যেমন বেতনের স্লিপে একটা ছক করা থাকে না, তেমন খতিয়ানের ছক বইতেই করা আছে। এভাবে ঘরগুলো টানতে হবে। ঘরগুলো টানার পর জাবেদায় দেখবা যে নগদান হিসাব কোথায় কোথায় আছে, সেগুলো এই ঘরে সাজাবা। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি শপিং এ গিয়ে বেশ কিছু জিনিসপত্র কিনলা, এর মধ্যে 2-3টি বই আছে, বইগুলো নিয়ে এসে আলাদা করবা না? বই আর খাবার হ্যাঁ স্যার। বই আর খাবার কি এক জায়গাতে রাখবা? না স্যার। বইগুলো আলাদা রাখবা, তাই না? যেমন জাবেদায় চেক করে দেখতে হবে যে নগদান হিসাব কত জায়গাতে আছে। ওই নগদান হিসাব যত জায়গায় আছে, ওই নগদান হিসাব গুলো এখানে নিয়ে আসবা। নগদান হিসাব মোট যত জায়গায় আছে ততবারই আসবে। যেমন আমরা যদি আবার লেনদেনগুলো দেখি, লেনদেনে দেখো এখানে 1 তারিখে আছে নগদান, এখানে ডেবিট হবে জাবেদায়। প্রথমে সঠিক জাবেদা করে নিতে হবে। সঠিক জাবেদা না হলে তো আর সঠিক খতিয়ান হবে না, তাই না? জি স্যার। সঠিক জাবেদাটা তুমি মনে মনে বলবা, আর না হলে রাফে লিখে নিবা। তাহলে নগদান হিসাব 1 তারিখে পেলাম একবার, খেয়াল রাখো কতবার নগদান হিসাব পেলাম। যতবার নগদান হিসাব পেয়েছি ঠিক ততবারই খতিয়ানে যাচ্ছে। 4 তারিখে নগদান ডেবিট হবে 65,000। 6 তারিখে নগদান হিসাব নাই, এই জন্য ওখানে যায়নি। কারণ এখানে 6 তারিখে কি, 6 তারিখে জাবেদা ভাড়া ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে কি নগদান হিসাব আছে? নগদান হিসাব নাই। 7 তারিখে বলছে সেবা প্রদান করে প্রাপ্য, প্রাপ্য ডেবিট, সেবাই ক্রেডিট। তাহলে এখানে কি নগদান হিসাব আছে? নাই, এই জন্য যাচ্ছে না। তারপর পাওয়া যাবে না বলছে 2,000, এখানেও নগদান হিসাব নাই। 8 তারিখে বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট, এখানে নগদান হিসাব আছে, খেয়াল রাখুন। অগ্রিম ভাড়া প্রদান, এখানে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, এখানে 8 তারিখ আর 12 তারিখে নগদান হিসাব ক্রেডিট আছে, এই জন্য নগদান হিসাবের ক্রেডিটে গেল। এই যে এখানে দেখো, এখানে বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট ছিল, এই জন্য
বিজ্ঞাপন খরচ ক্রেডিটে আসলো 12,000। তারপরে অগ্রিম ভাড়া ডেবিট নগদান ক্রেডিট ছিল, এই জন্য যে ক্রেডিট দিকে অগ্রিম ভাড়া লিখে 6,000। আর 1 তারিখে নগদান ডেবিট ছিল 3 লক্ষ, এই জন্য ডেবিটে আসলো 3 লক্ষ। সেবায় 7 তারিখের ক্ষেত্রে নগদান ডেবিট ছিল 65,000, এই জন্য ডেবিটে আসলো 65,000। আসার পর আমরা কি কি পেলাম? এই ডেবিটে পেলাম 3 লক্ষ আর 65,000, আর ক্রেডিটে পেলাম বিজ্ঞাপন খরচ 12,000 আর অগ্রিম ভাড়া 6,000 পেলাম। যে এখন ব্যালেন্স নির্ণয় করব। ব্যালেন্স নির্ণয়ের জন্য বেশি দিক আছে ডেবিটে। 3 লক্ষ আর 65,000 মিলে হবে 3,65,000 ডেবিটে। এই 3,65,000ই ক্রেডিট দিকে লিখলাম। এই 3,65,000 থেকে উপরের যে 12,000 আর 6,000 আছে, এই 2টি টাকা মাইনাস করলে আসবে 3,47,000। এটি হচ্ছে উদ্বৃত্ত বা ব্যালেন্স সিডি। ব্যালেন্সের বাংলা হচ্ছে উদ্বৃত্ত। সিডি অর্থ ক্যারিড ডাউন, বাংলা করলে হয় উদ্বৃত্ত স্থানান্তরিত হবে। 31 তারিখে যেটা ব্যালেন্স হলো, এটাই 28 সালের ফেব্রুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হচ্ছে 3,47,000। এই 3,47,000 এখানে চলে আসবে। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে নগদান হিসাবের উদ্বৃত্ত কত, তখন তুমি তার উত্তর বলবা 3,47,000। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো, কারো কোশ্চেন আছে কোনো? বলো, কারো কোনো প্রশ্ন যদি থাকে। যে কোনো একজন বলো দেখি এখানে ব্যাংক হিসাবে কোন 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 লেনদেন আসবে? ব্যাংক হিসাব আমরা তো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবে কোন কোন লেনদেন আসবে? এখানে যেমন 1 তারিখে ব্যাংক ডেবিট থাকবে, তাই না? হ্যাঁ স্যার। এটা ব্যাংক হিসাব করার সময় ডেবিটে যাবে 45,000। এখানে দেখো 6 তারিখে ভাড়া ডেবিট ব্যাংক ক্রেডিট আছে। খালি 6 তারিখেরটা আসার কথা, কারণ খালি ওটাই চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। হ্যাঁ, 6 তারিখেরটা ভাড়া ডেবিট ব্যাংক ক্রেডিট আছে, এটা ব্যাংক হিসাবে ক্রেডিটে যাবে 30,000। 1 তারিখেরটা ডেবিটে যাচ্ছে 4,50,000। আর কোথাও ব্যাংক হিসাব নাই, তাহলে এখানে 4,50,000 ডেবিট থেকে ক্রেডিটে 30,000 টাকা মাইনাস করলেই ব্যাংক হিসাবের উদ্বৃত্ত হয়ে যাবে 4,20,000। স্যার 6 তারিখ এটা কেন হলো না স্যার? 6 তারিখ তো হলো বললাম, ভাড়া ডেবিট ব্যাংক ক্রেডিট আছে না, এটা তো ব্যাংক হিসাবে ব্যাংক ক্রেডিট। হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। ভাড়া ডেবিট ব্যাংক ক্রেডিট, এই জন্য ব্যাংক হিসাবে ক্রেডিটে যাবে। তো যাই হোক, আজকে তোমাদের ফার্স্ট ক্লাস। এরপরে তোমরা বইয়ের উদাহরণগুলো দেখবা। উদাহরণগুলো Okay, দেখলে তোমাদের আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হবে, আর প্র্যাকটিস করলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।